হ্যালো এভরিওয়ান, আমরা একটা লাইভে চলে আসলাম। বেসিক্যালি আমাদের এলিট ফ্রিল্যান্সারদের মধ্যে যারা খুব ভালো একটা স্টেজে চলে গেছে তাদেরকে নিয়ে আমাদের এই লাইভ সেশনটা, এবং আমরা চেষ্টা করি তাদের মুখ থেকে আসলে তাদের সফলতার গল্পগুলো শোনার জন্য, এবং নতুন যারা আছে তাদেরকে বিভিন্ন ট্রিক্স এবং টিপস শেয়ার করার জন্য, যেগুলো দিয়ে আজকে আমাদের ফ্রিল্যান্সাররা সাকসেসফুল। আমাদের সাথে আছে আজকে খাদেজা আপু, খাদেজা একটা ডলি আপু। সো আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একদম প্রথমেই চলে আসি। ফিমেল ফ্রিল্যান্সার যারা আছে, এটা আহ, একটা ব্লেসিং ফিমেলসদের জন্য, বিকজ অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বার নিয়ে, বাচ্চা কাচ্চাকে নিয়ে আসলে একটা অফিস জব করা এটা অনেক সময় টাফ হয়ে যায়। ইন দ্যাট কেস এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন, বা এই সেক্টরটাতে আপনার আসার প্ল্যানটা কিভাবে হয়েছিল আপু? আচ্ছা, ধন্যবাদ। আসলে সর্বপ্রথম আমি শুকরিয়া আদায় করব মহান আল্লাহ তাআলার। কারণ অবশ্যই আমাদের লাক এবং আমাদের সৃষ্টিকর্তার উপর প্রথমত বিশ্বাস করতে হবে এবং বাকিটা আমাদের প্ল্যানিং, চেষ্টা সবকিছু দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তো মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা খুব রেয়ার, আর মেয়েরা খুব সহজে আরকি হতাশ হয়ে যায়। যেটা কিনা ছেলেদের ক্ষেত্রে ডিফারেন্ট। তারা হয়তোবা ১ বার ২ বার হতাশ হলেও তাদের ভেতরের ওই চেষ্টাটা খুব কঠোর থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওইটা আরকি হয়ে পারে না। যখন কারণ মেয়ে মানে তাদের একটা স্টেজ থাকে। ১ম এ বিয়ের আগের স্টেজ, এরপর বিয়ে হয়ে যাওয়ার পর তাদের অন্যান্য স্টেজগুলা থাকে। তো সেই ক্ষেত্রে এই যে ফ্রিল্যান্সিং সাকসেস, মেয়েদের যে এই সাকসেস যে স্টোরিটা, এটা আসলে খুবই একটা রেয়ার। তো সেই ক্ষেত্রে আমি খুবই আলহামদুলিল্লাহ, আমি খুবই ব্লেসড মনে করব যে আমার আসলে এই যে সাকসেসটা, এটা আমার বিয়ের পর থেকে শুরু হয়। বিয়ের আগে যখন আমি স্কুল লাইফে পড়তাম তখন এই ফ্রিল্যান্সিং বিষয়ে আমি টুকটাক জানতাম, এবং যখন আমি 10-এ আমি সায়েন্স নিয়ে কোয়ালিফিকেশন করি। তো এরপর আসলে ডাক্তার এটার চিন্তাভাবনা ছিল, বাট আমি মিডল ক্লাস ফ্যামিলির, তো সায়েন্স নিয়ে পড়াশোনা করে যদি ডাক্তার ওই লেভেল পর্যন্ত না যেতে পারি তাহলে অবশ্যই আমার সেই পড়াশোনার কোনো মূল্য নেই। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে আমাদের স্কুলের এক সিনিয়র স্যার আর কি আমাদের ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টদের একটা ভালো উপদেশ দিয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার। তো সেই ক্ষেত্রে আমি আমার সাথে আমার একটা ফ্রেন্ড মিলে আমি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সরকারিভাবে চান্স পাই। তো সেখান থেকে আমি কম্পিউটার সায়েন্সের পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তো ওইখান থেকে আমি কম্পিউটারের উপর জানা, সবকিছু করা। বাট আমার বাসায় কম্পিউটার ছিল না, এবং ওই ডিপ্লোমা পড়াকালীন আমার বিবাহ বিয়েটা হয়ে যায়। এটা আসলে একটা লাভ ম্যারেজ ছিল। তো হয়ে যাওয়ার কারণে ফ্যামিলিগতভাবে খুবই একটা স্ট্রাগলিং এ ছিলাম। আর ওই মুহূর্তে উঠে দাঁড়ানো আসলে আমার জন্য খুবই একটা ক্রিটিক্যাল। তো বাট আমার হাসব্যান্ড অনেক সাপোর্টিভ। আর যখন একবার এটা হয়ে যায় তখন চিন্তা করি সামনের দিনের কথা, যে আচ্ছা আমি একটু পড়াশোনা করতেছি, যে বিষয়টার উপর পড়তেছি, তো এটা নিয়ে আমি সামনে কি করতে পারি। আর আমার হাসব্যান্ডের একটা বিষয় ছিল যে যেহেতু তুমি মেয়ে, তো বাহিরে চাকরি করাটা মেয়েদের জন্য খুবই একটা অনেক ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, বা ওইভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো হাইয়েস্ট গেলে ২০,০০০ টাকা স্যালারির একটা রেঞ্জের ভেতরে মেয়েরা চাকরি পায়, তাও অনেকটা হার্ড ওয়ার্কিং করতে হয়। তো সেই সব হিসাব করে আমি প্ল্যানিং করি। তো ফ্রিল্যান্সিং বিষয়ে তো বাসায় এসে আমারও তখন আমি কোনো টাচ মোবাইলও চালাইতাম না বিয়ের পরে। হাসব্যান্ডের মোবাইল থেকে হয়তো একটু টুকটাক ভিডিও দেখতাম। তো তারপরে আমার হাসব্যান্ডকে আমি এটা শেয়ার করি যে ফ্রিল্যান্সিং বিষয়ক, যে আচ্ছা এই বিষয়ক একটা বিষয় আছে। তো এর উপর একটা স্কিল করলে সামনে যদি সেভাবে আগানো যায় অবশ্যই একটা ভালো কিছু করা যাবে। তো আমার হাসব্যান্ড এটা ভাবার পরে সে আসলে আমার মেধাকে, আমার চেষ্টাকে অবশ্যই সে সাপোর্ট করছে, অ্যাপ্রিশিয়েট করছে। পরবর্তীতে সে আমাকে হঠাৎ করে একদিন পুরো একটা কম্পিউটার সেটআপ আমাকে কিনে দেয়, এবং তার মধ্য থেকে আমি আমার আরেকটা এর ভেতরে স্ট্রাগল এ যায়, সেটা হচ্ছে এর ভেতরে আমার বেবি কনসেপ্ট হয়, যেটা কিনা আমার জন্য খুবই একটা হতাশাজনক ছিল। তবে এটা আমি সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিছি যে ঠিক আছে, দেখা যাবে যা হয়। তো আমার ফ্যামিলি এই দিক থেকে আরেকটা বিষয় না বলে নয়। তো এই মুহূর্তে আমার ফ্যামিলি থেকে অনেক কথা আমাকে বলছে যে তুমি তো এইভাবে বিয়ে করলা, তারপরে তুমি পড়াশোনাটা এইভাবে চালাইতে পারবা কিনা, তার ভেতরে তোমার বেবি, তুমি কি করবা।
বাট আমি আমার পড়াশোনাটা ৮ মাস যখন বেবি ৮ মাস থাকে তখন পর্যন্ত আমি ক্যারি করে যাই বা এবং আমি আমার ২ সপ্তাহ ছুটি নিই কলেজ থেকে এবং ২ সপ্তাহ পর থেকে আমি আবার কলেজ রানিং করি। এবং আমার ফ্যামিলি থেকে ওই সময় একটা বড় সাপোর্ট আমি পাই। সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমার বাসা থেকে আমার মা এবং বোন তারা খুব কেয়ারিং করে এবং তারা ১-২ টা দিন না, তারা ৩ টা বছর আমার বাচ্চাকে তারা নিজেরা মানুষ করে। হয়তো আমি তার কাছে গেছি, থাকছি সেরকম। বাট ওই ৩ টা বছর আমি ফোকাস দিছি যে এই সময়টা আমি কিছুতে লাগাই। যেহেতু তারা আমার জন্য এত কিছু করতেছে, তো ওই সময়টা যেহেতু আমার হাসব্যান্ডও আমাকে একটা কম্পিউটার সেটআপ কিনে দিছে। তো আমি ওই রাতের সময়টাতে বসে, বসে একটু জেগে, জেগে রিসার্চ করতাম। আমি অনেক রিসার্চ করতাম, ইউটিউব দেখতাম। আর আমার ফার্স্ট ফ্রিল্যান্সিং আমি শুরু করি ইউটিউব দেখেই। আচ্ছা, আচ্ছা। ২০১৯ সালের শেষের দিক থেকে আমি এটা প্ল্যানিং করি এবং আমার হাসব্যান্ড খুব একটু আহ, মানে খুব স্ট্রিক্ট টাইপের ছিল। সে আমাকে বলছে অবশ্যই সেটা কাজে আসতো। তো সে আমাকে বলল ১৫ দিন তুমি এই জিনিসটা করো, এরপর ১৫ দিন এইটা করো। তো আমি ওরকম ১৫ দিনের ভেতরে কোনো একটা টপিকস এর পরে শিখছি। ডাটা এন্ট্রির পরে ফার্স্ট আমি ইউটিউব রিসার্চ করে ভিডিও দেখে শিখছি এবং প্র্যাকটিস করছি। এবং তারপরে ১৫ দিন আমার হাসব্যান্ড বলল যে তুমি এবার অ্যাকাউন্ট খুলো। ইউটিউব দেখি, ইউটিউবে অনেক ভালো, ভালো ভিডিও পাওয়া যায়। তো আমি ওইভাবে করে অ্যাকাউন্টও খুলি ১৫ দিনের মাথায় এবং ১ সপ্তাহের ভেতর আলহামদুলিল্লাহ আমি নকও পাই। বাট প্রবলেম ছিল এইটা যে আমার কোনো মেন্টর ছিল না, গাইডেন্স ছিল না। আর আমি হঠাৎ করে শুরু করছি। তো ১ম এ ১-২ টা ক্লায়েন্ট আমি যে ফার্স্ট এ অর্ডারটা নিতে হয় এই জিনিসটা আমি মিস করছি। আমি একটা কাজ করছি বাট অর্ডারই আমি দিই নাই বা নিই নাই অ্যাকসেপ্ট করি এরকম কিছু। পরবর্তীতে এই যে ভুলটা করলাম পরে আমি বললাম এমনটা কেন হইলো? পরে আবার রিসার্চ করলাম যে আচ্ছা কিভাবে কি আরো একটু ভালোভাবে শিখি। শেখার পরে এরপরে ১৫ দিন অফ করে পরের ১৫ দিন আমি আবার ভালো করে মার্কেট রিসার্চ করি এবং এই যে ফাইবার এর গিগ বলেন এসবের উপরে একটু কাজ করা শুরু করি। আলহামদুলিল্লাহ আমার খুব বেশি দেরি হয়নি। খুব তাড়াতাড়ি আমি ক্লায়েন্টের নক পাইছি এবং তারপর থেকে আমি হচ্ছে চ্যাটিং এর মাধ্যমেই ক্লায়েন্টকে কথা বলতেছি, কাজ নিচ্ছি। টুকটাক অল্প অ্যামাউন্টের কাজ করতেছিলাম। এই করতে, করতে আলহামদুলিল্লাহ ১ বছর ভালো একটা আর্নিং হচ্ছিল। বাট তারপরও আমার ভেতরে একটু কমতি লাগতেছিল যে আমি হয়তো আরো ভালো করতে পারবো যদি আমি আরো এর থেকে একটু ভালো স্কিল নিই এবং একটা যদি মেন্টর আমার থাকে বা একটা গাইডেন্স যদি আমি পাই তাহলে হয়তো আমি আরো অনেক দূর আগাতে পারবো। তো সেই হিসাব করে আমি আমার হাজবেন্ডকে এটা শেয়ার করলে সে বলে ঠিক আছে তাহলে তুমি দেখো অনলাইনে তো অনেক ভালো ভালো কোর্স আছে, অনেকে কোর্স করাচ্ছে, তো তুমি একটু সময় নিয়ে রিসার্চ করে দেখো কোথায় ভালো করা যায়। কারণ এখন বর্তমানে অনলাইনে অনেক প্রতারণার বিষয় আছে। অনেকের কষ্টের টাকা বাট সে জায়গা মতো হয়তো খরচ করতে পারছে না। তো সেই হিসেব করে আমি অনলাইনে রিসার্চ করা শুরু করছি যে আচ্ছা ঠিক আছে। আমার ওয়েব ডিজাইনের উপর একটু আগ্রহ ছিল, ভালো লাগা ছিল। তো আমি ওই হিসেব করে খুঁজতেছিলাম যে কোথায় ভালো ওয়েব ডিজাইনের কোর্স পাওয়া যায়। অনেকের ভিডিও দেখতেছিলাম যে কার ভিডিও ভালো লাগে। তো সেই দেখতে, দেখতে আপনাদের ভিডিও আসে। এরপরে আরো ২-১ টা প্রতিষ্ঠানের ভিডিও আসে। তো তার ভেতর থেকে যখন আপনার ভিডিওগুলো আসে এরপরে বিশেষ করে আমার Shopify এর উপর একটু বেশি আগ্রহ ছিল। তো ওরকম আচ্ছা, আচ্ছা। Shopify এর উপরে কোর্স পাওয়া যায় না বললেই চলে। তো তখন আমি আপনাদের যখন আসলে আমি Shopify এর একটা ভিডিও দেখতে পাই। তো তখন ভাবলাম যে দেখি এটার ভেতরে আরো আমি ঢুকে দেখি যে আরো কি, কি আছে। তো তখন আমি হচ্ছে আপনাদের পেজ, ওয়েবসাইট ভালোভাবে দেখলাম। দেখে তখন দেখলাম যে ওইখানে আপনাদের Elementor Shopify কোর্স আছে এবং আমি আরো একটু সময় নিলাম যে দেখে আরো আমি কয়েকদিন এনাদের ভিডিও দেখি যে আমি কিভাবে কতটা শিক্ষাটা নিতে পারি। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পরে আমি ওয়েট করতেছিলাম যে কোর্স লঞ্চের ডেটটা। তো কোর্স লঞ্চের ডেটটা যখন পাই আমি ফার্স্টেই আমি ওটাতে এনরোল করি এবং ফার্স্ট ২৪৩ ব্যাচে ফার্স্ট স্টুডেন্ট হিসেবেই আমি জয়েন হই।
তো তারপর থেকে আমি সাইদু ভাইয়া আপনার ক্লাস পাই এবং খুবই ভালো লাগছে। ওই সময় হয়তোবা আর ওই কোর্স চলাকালীনও আলহামদুলিল্লাহ আমার ইনকাম ভালোই হচ্ছিল এবং যখন আমি আপনাদের কোর্সে এনরোল করি তখন আমি আরো নলেজ পাই এবং আরো এনকারেজ হই এবং নিজের প্রতি আরো কনফিডেন্ট বাড়ে যে না এখন যদি আমার একটা প্রবলেম হয় আমি আমার মেন্টর আছে সাপোর্ট আছে আমি সেখানে গিয়ে আমি একটা সলভ পাচ্ছি সলিউশন পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দিয়ে আবার শুরু হয় জার্নিটা। তো 2024 সালে আমি আপনাদের কোর্সে এনরোল করি। তো সেইখান থেকে আজ 2026 সাল আলহামদুলিল্লাহ মার্কেট প্লেস এবং আউটসাইডে খুবই ভালো চলতেছে এবং এখন বর্তমানে আমি টিম নিয়েও কাজ করছি আমার হাজবেন্ডকেও আমি সাথে নিয়ে কাজ করছি। তো অল ওভার মিলে সবকিছুতেই বলবো আলহামদুলিল্লাহ যে একটা সাপোর্টের প্রয়োজন ছিল একটা মেন্টর একটা গাইডেন্স সেটা আমি পেয়েছি এবং আমি সঠিক জায়গাতে আসতে পারছি আর মেয়ে হিসেবে আমার মনে হয় যদি আমরা একটু চেষ্টা করি এবং আমাদের ভেতরে যদি ওই চেষ্টাটা থাকে এবং আমাদের যদি পার্টনার থাকে বা পার্টনার না থাকুক বাবা মা থাকে তো তাদেরকে আমরা সেটার ভ্যালু যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই তারা সাপোর্ট করবে এবং তাদের সাপোর্ট থেকে আমরা অবশ্যই আগাতে পারবো কিন্তু এটা আসলে সবাই পায় না যেটা কিনা মেয়েদের ক্ষেত্রে অনেক আর এটা খুবই রেয়ার কারণ অনেকেই ভাবে মেয়ে হয়েছে মানে হচ্ছে ঘরে থাকতে হবে সংসার করতে হবে বাচ্চা সামলাতে হবে আর হয়তোবা যদি কোনো অফিসারি চাকরি করে তো সেটা 8 ঘন্টা ডিউটিটা করতে হবে বাট আমি মনে করি আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট আছি এখন আমার বাচ্চা এখন 7 বছর 8 বছর করবে আমার বাচ্চা এখন যথেষ্ট একটু ম্যাচিওর হয়েছে ও বোঝে আমি যখন কাজ করি ডিস্টার্ব করে না ওর আব্বুকে সামলাচ্ছে বা বোঝে আমার যখন ক্লায়েন্ট মেসেজ দেয় সে বোঝে সে আমি কোনো কাজে থাকলে সে আমাকে বলে তোমার ক্লায়েন্ট মেসেজ দিছে যার কারণে সব দিক থেকে আমি সাপোর্ট পাচ্ছি আর বাসায় আমি 3 জন ফ্যামিলি মেম্বার বাট হয়তো যখন আমি ঘুমাই নয় আমার হাজবেন্ড নয়তো আমার মেয়ে দেখে যে কেউ আমাকে নক করছে কিনা বা আমার অ্যাকাউন্টে যে অ্যাক্টিভ থাকার বিষয়টা তারা সেটা হ্যান্ডেল করে বাকিটা সব আমি হ্যান্ডেল করি তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। চমৎকার চমৎকার একটা ইন্সপায়ারিং স্টোরি সবার জন্য যারা অ্যাজ এ ফিমেল আসলে ক্যারিয়ার করতে চায় বাট এখানে আসলে ফ্যামিলি সাপোর্টটা রিয়েলি ইম্পর্টেন্ট সেটা হাজবেন্ড হোক বাবা মা হোক সো এই জিনিসটা যদি আসলে ইনশিওর করা যায় তাহলে থিংস আর প্রিটি ইজি। আচ্ছা মার্কেট প্লেসে যে প্রথম একটা ক্লায়েন্টের একটা জি ভালো লাগার একটা ব্যাপার থাকে না বা গল্প থাকে যেটা আসলে একটা মানে কিছু সময় জি দেখা যায় কিছু ভালো স্টোরি থাকে অনেক সময় দেখা যায় যে খারাপ হইতে পারে অনেক ক্লায়েন্টের সাথে খারাপ কিছু এক্সপিরিয়েন্স হতে পারে এরকম কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন সবার সাথে অডিয়েন্সের সাথে। হুম হুম হুম। জি অবশ্যই। আসলে আমি যখন আমার যে শেখার যে প্রসেসিংটা ছিল ১ম এ তখন ওই যে ক্লায়েন্ট টুকটাক আসতো বাট আমি ওইভাবে নিতাম না যে না আমি আরেকটু ডিপলি ভাবে শিখি, দেখি কি করা যায়। এরপরে আমি একটা ক্লায়েন্ট পাই। তো ক্লায়েন্টটা রিয়েল ক্লায়েন্ট ছিল এবং ফাইবারেই পাই এবং সেটা খুবই ভালো ক্লায়েন্ট ছিল, হাই ভ্যালু ক্লায়েন্ট ছিল। তো আমি ওটা ডাটা এন্ট্রির পরেই কাজ করছিলাম। খুবই ইজি কাজ। বাট সে আমাকে পার এন্ট্রিতে আমাকে $১ করে দিত। তো আমি যদি 500 এন্ট্রি করতাম আমি $500 সে আমাকে দিত তো খুবই ভালোই চলতেছিল তো তার সাথে কথা হচ্ছিল তবে আমি চেষ্টা করতেছিলাম যে দেখি বাহিরে তার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হওয়া যায় কিনা কারণ অনেক সময় যদি ফাইবারে তার সাথে আমার রিচ না হয় তাহলে আমি আউটসাইডে করতে পারবো কিন্তু সেটা সম্ভব হয়নি তাকে আমি খুঁজে পেনি আর ওইভাবে প্রথম অবস্থায় আমি ফাইবারে তাকে ওইভাবে বলতেও পারতাম না আর আমি ওইভাবে তখন অডিও বা ভিডিও কমিউনিকেশনও করতাম না তো তার সাথে যখন ভালোই কাজ চলছিল তো একদিন হঠাৎ সে আমাকে ফাইবার মেসেজে বলে যে তোমাকে তোমার কাজটা আমি দিব বাট আমার এমপ্লয়ি তোমাকে ইমেল করবে তো এটা যখন আমি দেখি আমি দেখে একটু অবাক হয়ে যাই যে আল্লাহ এই নিজে আমাকে বললো ইমেল করবে এটা তো ফাইবার একটা ভায়োলেশন ওয়ার্ড তাহলে এখন কি হবে আমি কোনো রিপ্লাই দিইনি কারণ ওর ব্যাকে যদি আমি রিপ্লাই দিতাম হয়তো বা আমার ফল্ট ধরতো তো আমি একটু ওয়েট করতেছিলাম বাট আমি পরে সকালে দেখে আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে ফাইবার পার্মানেন্টলি ডিসেবল করে দিছে তো ওই অ্যাকাউন্টটা আমার ফাইবার থেকে লেভেল 1-এ যাওয়ার মতো ছিল কিন্তু ওই মুহূর্তে আমাকে আসলে ডিসেবল করে দেয় খুবই একটু খারাপ লাগে হতাশ হই পরে আবার
চিন্তা করি যে ঠিক আছে, আমি তো একটু হলেও আমার এক্সপিরিয়েন্স হইছে। তো আমি হচ্ছে পরে আমার বোনের অ্যাকাউন্ট থেকে হচ্ছে বোনের এনআইডি থেকে আমি অ্যাকাউন্ট খুলি। তো ওইটাতে আমি ভালোভাবে রিসার্চ করে আরো ভালোভাবে প্রোফাইল সাজাই, আরো ভালোভাবে পোর্টফোলিও করি। তো করার পরে ওইখান থেকে আলহামদুলিল্লাহ ১ মাসের ভেতরে আমি ক্লায়েন্টের নক পাই। তো এরপরে আমার সেকেন্ড ক্লায়েন্ট, থার্ড ক্লায়েন্ট এভাবে আসতে থাকে এবং আরো আমি হচ্ছে সিকিউর ভাবে আমি ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করতে থাকি। আচ্ছা। তো এটা আমার ফার্স্ট ক্লায়েন্টের জার্নি। যে ফার্স্ট ভালো একটা ক্লায়েন্ট পেয়েও আমার অ্যাকাউন্টটা তার একটা ছোট মিস্টেকের কারণে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়। কিন্তু আমি পরবর্তীতে আবার অ্যাকাউন্ট খুলি। আমি ডিপ্রেস হই নাই যে যখন আমি এক্সপেরিয়েন্স আমার হয়ে গেছে তো আমি আবার চেষ্টা করি। তো এভাবে আমি আবার নেক্সট আবার শুরু করি। তো সেখান থেকে আবার পথ চলা শুরু হয় আমার। আর খুবই রুড ক্লায়েন্ট আমি কমই পাইছি। তার ভেতরে একটা মেয়ে ক্লায়েন্ট পাইছিলাম। তিনি হচ্ছে আমাকে তার ওয়েবসাইটের ছবির আপলোডিং এর কাজ দিছিল। তো আমি খুব ভালোভাবে করতেছিলাম। বাট উনি হচ্ছে বারবার রিভিশন দিচ্ছিল। এমন হচ্ছিল যে বারবার যখন একটা কাজ করি, ভালোভাবে কমপ্লিট করতেছি, বাট সে আমাকে রিভিশন দিচ্ছে। তখন স্বাভাবিক নিজের ভেতর একটা ভয় কাজ করে যে আচ্ছা সে কি এটা রিফান্ড চাচ্ছে না সে কাজটা ক্যান্সেল করতে চাচ্ছে সেটাও বলতেছে না। বাট সে আমাকে রিভিশন দিচ্ছে। পরে ওই কাজটা সে আমাকে প্রায় ১.৫ মাস ধরে ঘুরায়। সেটা ছিল আপনার $২৫০ একটা প্রজেক্ট। তো ১.৫ মাস ধরে ঘুরায়। বাট আমি চিন্তা করতেছিলাম যে নয় সে ক্যান্সেল করুক, নয় কিছু একটা বলুক। বাট সে বলতেছে না। সে বলছে তুমি আমার কাজটাকে আরেকটু ভালোভাবে করো। বাট আমি তাকে বুঝাতে পারতেছি না যে তোমার কাজটা আমি ভালোভাবে করতেছি। তারপরও সে বলতেছে এইভাবে হইলে হবে না। পরে অনেক বলার পরে বুঝানোর পরে সে দেখলাম সেটা অ্যাকসেপ্ট করলো। এবং পরবর্তী কাজের কথাও সে বলছে, সে আমাকে বলতেছে তোমাকে আমি মান্থলি ভাবে হায়ার করতে চাই। কিন্তু আমি আর আগাই নেই যে যখন একটা বিষয় নিয়ে সে এত কিছু করছে তো আমি ওটা থেকে স্কিপ করে আসছি। আমি আর তার পরবর্তী প্রজেক্টে আমি চাই নাই। তো চমৎকার। তার পরবর্তীতে আমার গতিতেই আমি চলছি আর কি। এই ছিল চমৎকার। আচ্ছা আমার একটা আমাদের ব্যাড হুম। এক্সপিরিয়েন্স। জি। আচ্ছা আচ্ছা, আমরা যারা লাইভে আছি আমাদের সাথে আছে খাদেজা ডলি আপু, যিনি হচ্ছে ফাইবারের লেভেল 2 সেলার এবং অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলছে। ফ্যামিলি কন্ট্রিবিউশন এটা যেহেতু অলরেডি একটা লেভেলে চলে গেছেন, মিড লেভেলে, তো এই জায়গাটাতে আসলে ফ্যামিলির কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কতটুকু অবদান রাখতে পারতেছেন বা এটা কেমন মনে হচ্ছে, নিজেকে হ্যাপি মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। এখন খুবই ভালো লাগে। কারণ একটা সময় ছিল যখন আমার খুবই হার্ড টাইম গেছে। যখন কিনা ফ্যামিলিরই লোক বা বাহিরের লোক বলেন, সবাই কম-বেশি আমাকে কথা শুনাইছে। এটা বাস্তব। আসলে আমি বাস্তব থেকে খুব এক্সপেরিয়েন্স নিছি। তো যেখানে ফ্যামিলি থেকে অনেক কথা আমাকে শুনতে হইছে। বাট ওই মুহূর্তটা আমি ধৈর্য ধরছি এবং চিন্তা আল্লাহর উপরেই সব ছেড়ে দিছি। বাকিটা আমি চেষ্টা করে গেছি। তো আর এখন যে লেভেলে আমি আছি আলহামদুলিল্লাহ, সবাই হয়তো অনেকে আমার সামনে বলে না, কিন্তু যেটা আমি শুনি বা বুঝি পেছনে হয়তো অনেকে, যেমন আমার আব্বা বলেন, মা বলেন, তারা এখন অনেক নিজেদের কাছেও খুব ভালো লাগে যে না আমার মেয়েটা এখন ইনকাম করছে, খুব ভালো ইনকাম করছে বা খুব ভালো আছে ওরা। ওরা ওর বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে অনেক ভালো আছে। তো আর এখন বর্তমানে যখন অবশ্য তাদের কথা শুনাইলো, বাট ওই ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করছে। ওই ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে বিধায় হয়তো আমি এত দূর আসতে পারছি এবং আমার হাজবেন্ডেরও বড় সাপোর্ট ছিল সব মিলায়। আর আমার আব্বা মা এখন বর্তমানে দুইজনই অসুস্থ। আচ্ছা আচ্ছা। মা ৩ বছর যাবৎ স্ট্রোক করে আছে ওইভাবে। আব্বা একটা খুবই বড় একটা অসুখে আছে। বাট সেটা আমি লাইভে বলব না। আমার আব্বু এভাবে জানে না। বাট অনেক বড় ধরনের একটা রোগ। তো আলহামদুলিল্লাহ রিসেন্ট আব্বার অপারেশন হইছে। তাতে আমি কন্ট্রিবিউশন করছি যতটা আমার সাধ্য হইছে। আর মার চিকিৎসাতে এ পর্যন্ত যতটা পারছি আমি দিয়ে আসছি। আমার হাসব্যান্ড সবকিছু হ্যান্ডেল করছে। তো এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি এবং আমার শ্বশুর-শাশুড়ি তাদেরকেও আমি দিয়ে যাচ্ছি যতটা আমার থেকে আমি পারি। তো আলহামদুলিল্লাহ সবাইকে কম-বেশি আমার থেকে আমি যতটা চিন্তা করি এইটাই যে আমি আজকে যে পর্যায়ে আছি তারা আমার গুরুজন। তো তাদেরকে দিলে হয়তো আমার কমবে না। তো তারাও এটা প্রাপ্য, তাদের এটা প্রাপ্য, অবশ্যই আমার দেওয়া উচিত। তো আমি দিই। এতে আমার জন্য তাদের যে দোয়াটা এটা আমার জন্য অনেক কাজে আসে। ওইটাই হচ্ছে আমার জন্য বড়।
আচ্ছা, এবার একটু টেকনিক্যাল কিছু ফ্যাক্টে চলে আসি। একটা ক্লায়েন্ট কনভার্ট করার জন্য একটা মেসেজ যখন আসে আমার কাছে, এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে এই ক্লায়েন্টটাকে আসলে অর্ডারে কনভার্ট করা, যেটার উপরে ফাইবারের সাকসেস অনেকটা ডিপেন্ড করে। পাশাপাশি রেটিং রিভিউ, প্রাইভেট ফিডব্যাক এগুলো তো আছেই। তো এই কনভারসেশনের স্টেপ গুলা কেমন থাকে, বা একটা ক্লায়েন্ট ল্যান্ড করার পর অর্ডার মানে কনভার্ট হওয়ার মানে পর আসলে ডেলিভারি পর্যন্ত হোয়াট আর দ্য স্টেপস ইউ ফলো অ্যাকচুয়ালি? আচ্ছা, যখন কোনো নতুন ক্লায়েন্ট বা আগে যখন কোনো একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয়, আমি আগে দেখি সে নতুন নাকি অলরেডি কাজ করছে এমন পুরনো ক্লায়েন্ট। তো যদি পুরনো ক্লায়েন্ট হয় তখন অবশ্যই সেটাকে আমি একটু প্রফেশনালি ভাবে কথা বলার ট্রাই করি, এবং নতুন ক্লায়েন্ট হইলে প্রথম অবস্থায় তাকে আমার এক্সপিরিয়েন্সটা বলার আগে আমি তাকে তার প্রবলেমটা বিষয় আগে বলি, যে আচ্ছা, তো তুমি যখন এই কাজটা চাচ্ছ, তো আমি তো এইভাবে করব, যদি কোনো একটা কোশ্চেন থাকে আমি ওই টেক্সটে আমি তাকে কোশ্চেনটা ব্যাক করি, তখন সে রিটার্ন আমাকে রিপ্লাই দেয়, এবং ওইভাবে কনভারসেশনটা শুরু হয়। আর যখন সে এক পর্যায়ে প্রাইসিং এ আসে, তখন আমি এটা চিন্তা করি যে সে নতুন, হয়তো সে অলরেডি জানে যে এখানে হয়তো কম ভ্যালুতে সে একটা সেলার নিতে পারবে এবং তার কাজটা সে করাতে পারবে। এবং অনেক ক্লায়েন্ট আছে নতুন, বাট তারা চায় তার কাজটা কমপ্লিট করাবে, সেটা হয়তো তার সে যে প্রাইসটা বলবে হয়তো সেটাই হবে লিগ্যাল প্রাইস। এরকম দুই ধরনের থাকতে পারে। তো সেই হিসাব করে আমি আগে জানার চেষ্টা করি যে তার কোনো ফিক্সড বাজেট আছে কিনা। যখন যদি সে বলে যে হ্যাঁ, আমার আসলে আমি এরকম বাজেটের ভিতরে চাচ্ছি, তখন আমি তার থেকে হয়তো একটু বেশি বলি যে না, আমি প্রফেশনাল, আমি এই প্রাইসে করব, কিন্তু যেহেতু তুমি নতুন, তোমার ক্ষেত্রে আমি একটু ডিসকাউন্ট দিয়ে আমি একটু কমাতে পারি। তো এতে কি হয়, ওই ক্লায়েন্টটা হচ্ছে একটু খুশি হয় যে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবশ্যই প্রফেশনাল, কিন্তু আমার জন্য সে ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে নেক্সট প্রজেক্টটা আমি একে দিয়ে করাবো কিনা, তখন সে এটা একটা ভাবে। তো ওইভাবে আমি নিউ ক্লায়েন্টটাকে এইভাবে হ্যান্ডেল করি। আর পুরোনো ক্লায়েন্ট হলে সে তো অলরেডি কাজ করছে, তার এক্সপিরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে একটু টাফ হয়, বাট সেক্ষেত্রে নিজের কনফিডেন্টটা জায়গা মতোই রাখতে হয়, যে না, তখন নিজের ভ্যালুটা কমানোটা ঠিক না। তখন আমার এক্সপিরিয়েন্সটা তারে দেখাইতে হবে, বুঝাইতে হবে। তখন সে এমনিতেই ওই প্রাইসটা থেকে আর সরতে চায় না, যে আচ্ছা ঠিক আছে, হয়তো বা তখন একটু বলে সে আচ্ছা তুমি এটা থেকে দেখো একটু কমানো যায় কিনা, তখন হয়তো ৫-১০ এইভাবে একটু কমায়, তখন তার রেঞ্জেও আসে, আমার বাজেটটাও ঠিক থাকে, এভাবে করে ক্লায়েন্টটাকে কমিউনিকেশন করি। আর বর্তমানে এখন আমি ট্রাই করি যেটা, এবং এটার কাজেও বেশি দেয়, যে টেক্সটের থেকে আমি ট্রাই করি যে কিভাবে মিটিং এ কনভার্ট করা যায়। কারণ মিটিং এ আসলে তখন হয় কি, ওই ক্লায়েন্টটা একটু ট্রাস্ট করে যে না, এটা একটা রিয়েল পার্সন, আর তখন হয়তো বা কি আমি ভালোভাবে বুঝাতে পারি যে দেখো, আমি এই ধরনের কাজ করছি, পারি, বা তোমার কাজটা সম্পর্কে আমি জানি এবং এই সেক্টর আমি কাজ করছি, তখন হয় কি তার বিশ্বাসটা আরো বেড়ে যায়। লেখার থেকে তখন ফেস টু ফেস কনভারসেশন বা ওই যে প্রুফনেস, এগুলো দেখালে হয় তখন হচ্ছে 80% কনভার্টের চান্সটা বেড়ে যায়। বেড়ে যায়। চমৎকার। সো খুব চমৎকার। এখন তো জি। মোটামুটি লেভেল 2 সেলার মানে অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলছ অলরেডি। সো ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু ক্রিয়েট এ টিম, বা একা একা কাজ করতে ভালো লাগে নাকি জি। আসলে টিমের কোনো প্ল্যান আছে? অবশ্যই টিমের প্ল্যান অলরেডি, আমি টিম নিয়ে কাজ করছি। আমার প্ল্যানে টিমে এখন ৫ জন আছি। আর ইনশাআল্লাহ সামনে আরো নিবো। কারণ মাঝে আমার কাজের অনেক চাপ পড়ছিল। তো আমি একা কয়টা কাজ করব, এটা তো আসলে সম্ভব না। একার পক্ষে কখনোই অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করা পসিবল না, এবং ভালো কোয়ালিটিফুল কাজও ডেলিভারি দেওয়া পসিবল হয় না। তো সেক্ষেত্রে তখন আমার হাসব্যান্ডই আমাকে এই প্ল্যানটা দিল যে দেখো, তুমি একা তো এভাবে পারবে না, তাহলে তোমার অবশ্যই কাউকে নিয়ে কাজ করতে হবে, এবং কাজ করতে হইলে তুমি যেহেতু মেয়ে, আর মেয়েদেরকে খুব রেয়ার দেখা যায় কাজ করার জন্য, তো তুমি একটা করতে পারো, তুমি মেয়েদের নিয়েই টিম করো। কারণ এরকমটা পাওয়া যায় না। এমনও আছে যে অনেক মেয়েরা কাজ শিখছে, বাট অনেকের কাছে কাজ চাচ্ছে, বাট তারা হয়তো ছেলেদের নিয়ে কাজ করছে, সেখানে তারা ওই প্লেসটা পাচ্ছে না। তখন হয়তোবা তারা ওইটা শিখে বসে আছে। কোনো একটা সেভাবে লিড পাচ্ছে না বা টিম পাচ্ছে না, যে নতুন কিন্তু কারোর সাথে কাজ করলে হয়তো সে একটু তার এক্সপিরিয়েন্স গ্যাদার হইতো, সে সামনে আগাতে পারতো। বাট আমার হাজবেন্ড সেই প্ল্যানিংটা আমার সাথে করে, এবং সে বলে যে তুমি মেয়েদের নিয়ে কাজ করো, মেয়েদের জন্য একটা কমফোর্ট জোন হবে, তোমার সাথে সুন্দরভাবে কাজ করতে পারো। সেই
তারপর থেকেই আমি মেয়েদের নিয়ে কাজ করা শুরু করি প্রথম অবস্থা থেকেই, এবং এখন আমি তাদের নিয়ে কাজ করছি, মেয়েদের নিয়ে, এবং সামনে আমি আরো মেয়েদের নিয়ে কাজ করব, শুধু মেয়েদের নিয়ে। এবং সবকিছুই আমি মেয়েদের জন্য সেপারেট সবকিছু করার চেষ্টা করতেছি, কারণ ফ্যামিলি বাসাতে মেয়েদের নিয়ে ওইভাবে আসলে করা যায় না, যার কারণে আর আমি তো ওইভাবে বাহিরে যাই না, যার কারণে আমার হাজবেন্ড ঘরেই আমার সবকিছু সেট আপ করে দিছে। আর আমি এই এপ্রিলেই নতুন বাসায় শিফট করছি, এই কারণেই আমি একটা বড় একটা ফ্ল্যাট নিয়েছি, যার কারণে আমি পুরো একটা সেপারেট, যাতে আমার অফিস স্টেশনটা করতে পারি এবং সেখানে মেয়েদের নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। তো আলহামদুলিল্লাহ সেটা করেছি, এবং এখন সামনে আরো মেয়েদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যারা অনেক ধরনের স্কিল জানে। তো ছোটখাটো ইনশাল্লাহ এজেন্সি করার ইচ্ছা আছে, যে দেখি কিভাবে সামনে আরো বড় করা যায়। বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের দোয়া। এখানে একটু ইন্টারাপ্ট করি। অনেকে থাকে না যে জি। রিমোটলি আসলে কাজ উঠাইতে গিয়ে দেখা গেছে আমি একজনকে একটা কাজ দিলাম, তো দেখা গেছে যে নতুন ধরা যাক আমি টেস্ট করতেছি, তো কাজটা দেওয়ার পর আমি একটা ডেডলাইন দিলাম যে আগামী পরশুর মধ্যে জমা দিবা। সো আগামী পরশুদিন যখন নক করতেছি সে বলতেছে আমি তো আসলে কাজটা ধরেই নেই, আমার এরকম প্রবলেম ছিল। বা আসলে রিমোটলি কাজ করাইতে গেলে এরকম কিছু ফেস করো কিনা? ভাইয়া আসলে আমি রিমোটলি, যেহেতু আমি মেয়েদের নিয়ে কাজ করতেছি, আমি রিমোটলি এখনো কোনো মেয়েদের দিয়ে কাজ করাইনি, রিমোটলি আমি ছেলেদের দিয়ে কাজ করাইছি। এবং ওরা আমাকে খুবই ভালো জানে, তো ওরা টাইমলি ডেলিভারও দিছে। কিন্তু মেয়েদের আমি হচ্ছে আমার এরিয়ার ভেতরে আমি মেয়েদের খুঁজে, বা আমি আমার পেজে বা ফেসবুকে পোস্ট করে দেখতেছি যে আমার এরিয়ার ভেতরে যদি মেয়েরা নক করে, তো আমি ওদের অন সাইডে কাজ করার জন্য ট্রাই করতেছি, এবং আমার সাথে যারা করছে ওরা আমার বাসায় এসে আমার সাথে কাজ করতেছে। আর রিমোটলি দিলে এই প্রবলেমটা আমি জানি, যে কারণ যেহেতু মেয়েরা অনেক এক্সকিউজ দেয়, আর তখন দেখা গেল রিমোটলি হইলে ওইটা আমার জন্য অনেক প্রবলেম হয়ে যাবে। এই কারণে আমি ওয়ান সাইডে, এখন প্রথমত অবস্থা ওয়ান সাইডেই কিনা আমি আমার ক্লায়েন্টের কাজটা টাইম টু টাইম ডেলিভারি দিতে পারি, এবং কোনো ভুল টুল হচ্ছে কিনা এটা যাতে আমি নিজ চোখে দেখতে পারি। এই কারণে আমি অন সাইডেই এখন কাজ করতেছি, রিমোটলি কোনো মেয়েদের নিয়ে কাজ করতেছি না। একান্ত যদি কোনো বড় প্রজেক্ট হয়, তো আমি আমার পরিচিত আমাদের ব্যাচেই ছেলে আছে, আমি যে আপনাদের যে ব্যাচ থেকে করছি, ওদের দিয়ে আমি আর কি করানোর চেষ্টা করি। তো ওরা ভালো, অনেকটাই আমাকে অনেক সাপোর্ট করে, অনেক রেসপেক্ট করে। তো ওদের সাথে কাজ করি যখন রিমোটলি দরকার হয়। কিন্তু অন সাইডে মেয়েদের নিয়ে যেহেতু কাজ করতেছি, তো আমি আমার বাসায় অন সাইডেই ওদের নিয়ে কাজ করতেছি, এবং রিমোটলিটা একটু পরে করব, কারণ প্রথমত অবস্থায় ক্লায়েন্টের যে কোয়ালিটি কাজটা ওটা উঠাইতে গেলে রিমোটলি ভাবে মেয়েদের দিয়ে ওটা একটু টাফ হয়ে যাবে। এক্স্যাক্টলি, চমৎকার। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে আমি এরকম অনেককে পাইছি যারা মানে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাট একটা ক্লায়েন্ট যখন ফেস করতে যাচ্ছে ঘাবড়ায় যাচ্ছে। একে তো কমিউনিকেশনের গ্যাপ, নাম্বার টু হচ্ছে এই জিনিসটা তার ফার্স্ট টাইম। সো জি। কতগুলা ক্লায়েন্টের মিটিং করার পর তোমার এই জিনিসটা আসলে নর্মালাইজ হয়েছে, বা এখন কি আসলে ভিডিও মিটিং গুলা এনজয় করো কিনা? আম জি, আসলে যখন আমি ১ম ক্লায়েন্ট মিটিং করি, এটা ক্লায়েন্ট আমাকে বলে নাই মিটিং এর জন্য। কিন্তু আমি হচ্ছে চিন্তা করছি যে আচ্ছা, আমি যদি এভাবে টেক্সটে করি তাহলে তো ওইভাবে ক্লায়েন্ট আমি কনভার্ট করতে আমার প্রবলেম হয়ে যাবে। কারণ আমি মনে করতেছিলাম এটা, যে টেক্সটের থেকে আমি যদি কথাতে দিয়ে এক্সপ্লেন করতে পারি, তাহলে মনে হয় আমি ভালো ক্লায়েন্ট কনভার্ট করতে পারবো। তো তখন আমি ইংলিশে এমন না যে আমি আয়ার্স করছি বা আমি এমন কিছুই না, আমি জাস্ট আমার জেনারেল যে ইংলিশ নলেজ ওইটা থেকে হচ্ছে আমি সাহস নিয়ে আমি একটা ক্লায়েন্টকে বলছি যে কনভার্ট হোক বা না হোক আমি দেখি কেমন হয়। তো তখন আমি ক্লায়েন্টকেই হচ্ছে অফার করছি যে আচ্ছা, যদি তুমি কাজটা আমাকে মিটিং এ এসে প্র্যাকটিক্যালি একবার দেখাই দিতা, তাহলে হয়তো এটা আমি আরো ভালো বুঝতাম, এবং তোমাকে বারবার আমাকে বুঝাই দিতে হবে না, তাহলে এটা আরো খুবই ভালোভাবে আমার মাথায় ঢুকবে। তো সে বলল হ্যাঁ অবশ্যই, সে আরো খুশি হয়েছে যে হ্যাঁ এটা আরো ভালো হয়, আমার জন্য টাইম সেভ হবে। এই হিসেবে যখন আমি আসলাম, তো তখন আসলে একটু থেমে থেমে বলতাম, কারণ ওইভাবে ও অবশ্য এটা আরেকটা প্লাস দিক, যেটা কিনা ওরা বোঝে যে এখানের ফ্রিল্যান্সাররা সবাই যে ইংলিশে ফ্লুয়েন্ট হবে এমন না। তো ওই ক্ষেত্রে আমি হয়তো একটু থেমে থেমে একটু অ্যারেঞ্জিং করে বলার ট্রাই করতাম। প্রথম অবস্থায়
একটু বাড়তো, একটু এদিক সেদিক হতো। বাট ১ম দিন ওইভাবে আমি সাকসেস হইলাম। বা হয়তো ওই ক্লায়েন্টটা কনভার্ট হয়েছে কিনা আমার মনে নেই। বাট আমি হচ্ছে ওইভাবে ফার্স্ট ট্রাই করলাম। পরবর্তীতে আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "আচ্ছা আমি তো এটা করলাম, তা কেমন হইছে আমার বলাটা?" তো বলছে, "হ্যাঁ, তবে তোমার আরো একটু ট্রাই করলে ভালো হয়।" তো তারপর থেকে আমি ঘরেই আরকি আমার হাসব্যান্ডের সাথে কথা বললে আমি হচ্ছে ইংলিশে একটু বলার ট্রাই করতাম। যেখানে ভুল যাইতো ওইটা হচ্ছে আমি খুঁজে বের করতাম, আচ্ছা এইখানটা তাহলে কি বলা যায়? তো এইভাবে করে আমি প্র্যাকটিক্যালি ঘরে আমার মেয়ের সাথে, হাসব্যান্ডের সাথে এমনকি যদি মনে করেন একটু টুকটাক যদি চিল্লাইতাম ও ঝগড়া করতাম ওইটাও ট্রাই করতাম যে ইংলিশে কিভাবে বলা যায়। ওইভাবে করে প্র্যাকটিক্যালি ইংলিশটাকে আমি ইউটিলাইজ করতে, করতে এখন অনেকটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। আর এমন আছে ক্লায়েন্টের সাথে ১.৫ ঘন্টা ২ ঘন্টা ধরেও আমি মিটিং করছি। যেমন ০.৫ ঘন্টা সে আমার সাথে গল্পই করতেছে। ০.৫ ঘন্টা সে আমার ফ্যামিলির বিষয়ে জিজ্ঞাসা করতেছে। পরবর্তীতে সে আমার সাথে কাজের বিষয়ে কথা বলতেছে। আমার যে মান্থলি ক্লায়েন্ট আছে তার সাথে হচ্ছে আমার মাসে ১ বা ২ বার হয়তো মিটিং করতেই হয়। তখন অনেকদিন পর মিটিং হইলে ২ ঘন্টা ২.৫ ঘন্টা যাবত মিটিং করে। ভিডিও মিটিং করে বা অডিও মিটিং করে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো হয়। এবং আমি আমার ক্লায়েন্টদের কাছে আমি আমার ফিডব্যাকটাও জানি মানে শুনি যে আচ্ছা আমি তো যে কথা বলতেছি তুমি কি বোঝো? আমি যে কাজটা তোমাকে বুঝাচ্ছি এটা কি তুমি বুঝতেছো? তো ওরা আমাকে এই পর্যন্ত যাদের কাছে যেভাবে বলছে হ্যাঁ তুমি তুমি আমাদের কথা বুঝতেছো এবং বুঝে তুমি আমাদের কাছেও ফিডব্যাক দিচ্ছ। তো এটা এনাফ। তোমার সাথে আমাদের ভালোই চলতেছে। তো এই তো এতটুকুই এনাফ। তো তার সেটা শুনে আরো ইন্সপায়ার হয়ে যে আচ্ছা যাক ভালো। তাহলে এইভাবে করে আমি আরো আগাই। তো এখন বেশিরভাগই আমি ট্রাই করি মিটিং এই করার। তো আলহামদুলিল্লাহ এভাবে করে অনেক ক্লায়েন্টই আবার কনভার্ট হয়। আচ্ছা, এখন আমাদের খুব মানে আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখছি যে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক কম ক্লায়েন্টই আসলে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট হয়। সো মানে এটার মেইন রিজনটা কি? মানে একটা ক্লায়েন্টকে, একটা ওয়ান টাইম ক্লায়েন্টকে আসলে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করার জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত? আসলে হ্যাঁ, এটা একটা বড় বিগ ইস্যু যে লং টাইম লং টাইম হিসেবে ক্লায়েন্টকে অনেকে ধরে রাখতে পারে না। তার কিছু, কিছু রিজন আছে যেটা কিনা যখন আমরা মার্কেটে বা আউটসাইডে যাই হোক যখন ফার্স্ট প্রজেক্ট করি, ওইটার উপরে আমরা এফোর্ট দিই যে হ্যাঁ, ফার্স্ট প্রজেক্টটা তাকে আমি ভালোভাবে ডেলিভারি দিয়ে তাকে আমি আগে হাত করব। কিন্তু সেকেন্ড প্রজেক্ট বা থার্ড প্রজেক্ট সে যে আমাকে দিবে, তখনও যে আমাকে সেই সেম কোয়ালিটি, সেই কমিটমেন্টটা বজায় রাখতে হবে এটা ভুলে যায়। চিন্তা করে যে আচ্ছা ও তো আমাকে বিশ্বাস করে ফেলাইছে। তাহলে ও এর পরবর্তী প্রজেক্ট তো আমাকেই দিবে। তো এই হিসেব করে আমরা হয়তোবা ওর টাইম ডেডলাইনটা বা ওর কাজের ওই যে কোয়ালিটিটা ওইটা আমরা হয়তো লো কোয়ালিটি করে ফেলাই বা ওর ডেডলাইনটা আমরা মিস করে ফেলাই। তো এই ক্ষেত্রে ওই ওই অপর পাশে ওই ক্লায়েন্ট কিন্তু যেটা এক্সপেক্ট করে সেটা কিন্তু আর পারে না। হয়তো ওর মাথায় কিন্তু একটা প্ল্যানিং থাকে। দেখি আগে আমি ওর সাথে ২-৩ টা প্রজেক্ট করি। এরপরে ওর মাথায় হয়তো প্ল্যানিং ও রেখে দেয় যে আচ্ছা ওকে আমি মান্থলি ভাবে আমার কোম্পানির জন্য রাখবো বা আমার এই কাজের জন্য রাখবো। কিন্তু ওইটা আমরা জানি না। আমরা না জেনেই আমরা এই ধরনের ভুলগুলো করে আমরা হচ্ছে হারায় ফেলাই। কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের সর্বদা কোয়ালিটি সেটা ছোট প্রজেক্ট হোক আর বড় প্রজেক্ট হোক। হইতে পারে সেই ক্লায়েন্ট আমাকে ছোট প্রজেক্ট দিয়ে টেস্ট করতেছে। আমার অনেস্টি, আমার কাজের কোয়ালিটি, আমার ডেডলাইন কতটা আমি কাজের ইসের সাথে করতে পারি। তো এইটা যখন আমরা মিস করি তখন কিন্তু ওই ক্লায়েন্টটা বুঝতে পারে যে একে লং টাইম হিসেবে নেওয়া যাবে কি যাবে না। তখন ওই লং টাইম হিসেবে আর আগায় না। তো আমরা যদি ওই কনসিস্টেন্সিটা রাখতে পারি কাজের কোয়ালিটি কমিটমেন্ট এবং সবচেয়ে বেশি হচ্ছে বিশ্বস্ততা ক্লায়েন্টের যে এক্সেসগুলো আমাদের কাছে থাকবে সেই এক্সেসটা বিষয়ে যদি আমরা ওকে বিশ্বস্ততা দিতে পারি এটা হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা কিনা হয় না অনেকে অনেক ধরনের খারাপ করতে পারে এটা আমার অনেক ক্লায়েন্টরাই আমার কাছেই বলছে যে তোমাকে বিশ্বাস করব কিন্তু তারপরও অনেক সেলারদের কারণে এটা হয় না কাজের ক্ষেত্রে এটা অনেক সেফ থাকতে হয় তো এই প্রবলেমটার কারণে এখনো আছে অনেক সেলার এরকম করে তো যার কারণে লং টাইম ক্লায়েন্ট অনেকের ক্ষেত্রে কনভার্ট হয় না কিছু কিছু কারণে রাইট। তো আমি এখানে একটু অ্যাড করি, আমাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখি আসলে আমরা প্রাইস এর চিন্তা করি। একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানাইলাম, ধরা যাক ওয়েব দিয়ে উদাহরণ দিই। পরবর্তীতে ওই ক্লায়েন্ট আমার কাছে যখন ছোট একটা ফিক্সিং নিয়ে আসে দেখা গেছে আমরা চার্জ করে বসি। তো ওই যে আমার কাছে সেকেন্ড টাইম আসছে
ভ্যালু দিতে হবে। মানে আমি বললাম ঠিক আছে তোমার কোনো পেমেন্ট করার দরকার নেই, আমি তোমাকে কাজটা করে দিচ্ছি এবং পরবর্তীতে তোমার যদি বড় কিছু লাগে আমাকে বললো, আমি করে দিব। তখন কিন্তু ওর মাথায় দেখলো যে আসলে এই ছেলেটা আমাকে ফ্রিতে হেল্প করতেছে, সাজেশন দিচ্ছে। পরবর্তীতে যখন সে আসলে আবার আমার ও যখনই কাজ লাগবে চিন্তা করবে আমার কথা। ও ফুল সাইটটা ডেভেলপ করছে, ফিক্সিং এ হেল্প করছে, তারপরে আমি কার কাছে যাবো, ওর কাছে আবার যাবো। সো এই যে এই জিনিসটা আমরা অনেকে আসলে মানে সবকিছু টাকা পয়সা দিয়ে বিবেচনা করি। সো লং টার্ম ক্লায়েন্ট তৈরি করতে হলে আসলে আমি হয়তো টাকা নিবো না কেন, অবশ্যই নিবো। বড় যখন কাজ আসবে ওর কাছ থেকে আমি তখন অবশ্যই নিবো। আমি এমন অনেক ক্লায়েন্টের কাজ করছি যে ঈদের সময় আমাকে বলছে তুমি পেমেন্ট নাও, তুমি ঈদের দিন কেন কাজ করতেছো, ঘুরতে চলে যাও, পার্মানেন্ট ক্লায়েন্ট। তো মানে এই যে একটা সম্পর্ক, মানে ফান করা, জি। মজা করা, সে জিজ্ঞাসা করতেছে তোমার ফ্রিজে এখন কি আছে, আমার অনেক খিদা লাগছে। মানে এই যে একটা ফান কনভারসেশন বা একটা ক্লায়েন্টের সাথে একটা রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবারই মনে রাখা উচিত। আচ্ছা আমরা একদম লাস্ট পর্যায়ে মানে সেকেন্ড লাস্ট একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমরা অনেক সময় বলি ডোন্ট পুট ইউর অল এগস ইন আ সেম বাস্কেট। একটা বাস্কেটে যদি সবগুলো ডিম রাখি, ভেঙে গেলে সব একসাথে ভেঙে গেল। সো অ্যাজ ইউ আর ওয়ার্কিং অনলি অন ফাইবার, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান অন্য কোনো মার্কেট প্লেসে আসলে ট্রাই করা বা মাল্টিপল জায়গায় আসলে সোর্স করা ক্লায়েন্ট, এরকম কোনো থিঙ্কিং আছে কিনা বা প্রোগ্রেসে আছে কিনা? জি, আমি অলরেডি যখন আপনাদের কোর্স যখন চলতেছিল আপওয়ার্ক ক্রাশ, তো ওইটাতে আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিলাম, কারণ অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ছিল। তো পরবর্তীতে যখন আমার এনআইডিটা আমি ফিক্স করি, তো আপনাদের কোর্স চলাকালীন আমি আমার এনআইডি থেকেই আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলাইছি। তবে ফাইবারটাতে গ্রো করে ফেলাইছি, কিন্তু আপওয়ার্কে মানে ফাইবার থেকে যে কাজগুলো পাইছি ওগুলো করতে করতে আসলে আপওয়ার্কে আমি আর ফলো সময় করতে দিতে পারি। পারিনি। বাট হ্যাঁ, বাট ওটা আমি সাজিয়ে রাখছি আমার পুরোনো ক্লায়েন্টের থেকে। আমি এন্ডোর্সমেন্টও নিয়ে রাখছি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে, ফুল সাজিয়ে রাখছি এবং ওটাতে আমি ইনভেস্টও করে রাখছি যে আমি অ্যাপ্লাই করব এবং আপনাদের যে রুলস অনুযায়ী ফলো করে ডে বাই ডে আমি এটা করব। কিন্তু কাজের যে চাপটা ছিল ওই কারণে আর কি ওটা আপওয়ার্কের সময়টা দিতে পারিনি। তবে আমার প্ল্যান আছে যে আমি ফাইবারে আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা এইভাবেই চলবে এবং আপওয়ার্কের পাশাপাশি আমি ইনভেস্ট করব এবং এটা থেকে গ্রো করব, কারণ আপওয়ার্কেও লং টাইম ক্লায়েন্ট পাওয়া যায়। যদি সেভাবে ভালো কাজ করা যায় তো অবশ্যই লং টাইম ক্লায়েন্ট ভালো একটা পজিশনে যাওয়া যাবে। তো আপওয়ার্কের উপরও এখন ফোকাস আছে, যেহেতু আপওয়ার্কে আমি আমার পুরনো ক্লায়েন্টদের থেকে আমি এন্ডোর্সমেন্ট নিয়ে রাখছি, একটু স্ট্রং প্রোফাইল হিসেবে আমি বানায় রাখছি। এখন শুধু ওটাতে রেগুলার অ্যাক্টিভিটি আমার থাকতে হবে, তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমি আপওয়ার্কেও শীঘ্রই সাকসেস পাবো। ভেরি নাইস। লাস্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে নতুন যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য আসলে তোমরা যখন স্টার্ট করছো অন দ্যাট টাইম কম্পিটিশন ছিল, বাট এখন ডে বাই ডে যেহেতু কম্পিটিশন বাড়তেছে, এখন আরো কম্পিটিটিভ মার্কেট প্লেস। তো এই জায়গায় আমি এমন অনেক ব্যাচের স্টুডেন্টদেরকে পাই, 1 মাস ক্লাস করার পর 50% স্টুডেন্টই নাই। সো তারা থিঙ্ক করছে যে জিনিসগুলো অনেক ইজি, আমি আসলে কাজকর্ম অনেক জি সহজে জি। শিখে ফেলতে পারবো, আর্নিং ইজ প্রিটি ইজি। এবং যখন এরপর ক্লাস কন্টিনিউ করেনি বা অনেকে মার্কেট প্লেসে গিয়ে ঝরে পড়ছে প্রথম কিছুদিন কাজ না আসার কারণে। তো এই জায়গায় ধৈর্যের একটা বড় ব্যাপার আছে, এটা একটু সামারাইজ করে বলবা যারা আসলে নতুন এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের আসলে কেমন প্রিপারেশন থাকা উচিত? অবশ্যই নতুন যারা আসতে চাচ্ছে তাদের শুরু করার বা মার্কেটে যাওয়ার আগে আমার মনে হয় তাদের স্কিলটার উপরে আগে একটু সময় দিতে হবে এবং মার্কেটটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, রিসার্চ করতে হবে এবং এর পরবর্তীতে যখন তাদের স্কিলটা যে কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ আমি এখন একটা ক্লায়েন্ট যদি আমাকে নক করে আমি তাকে আমার কাজটা সম্পর্কে বলতে পারবো এবং আমি কাজটি ডেলিভারি করতে পারবো, তাহলে তখন সে যাতে মার্কেটে যায়। কারণ নতুনরা যে কাজ পাচ্ছে না এমনরা, যদি সে সেই এফোর্টটা দিতে পারে, তার সেই চেষ্টাটা থাকে, সেই সময়টা সে দিতে পারে, তো অবশ্যই সে আম, হয়তো দেরি 1 মাস হোক 2 মাস হোক সে অবশ্যই সাকসেসটা পাবে, কিন্তু তার অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ কখনোই সফলতা আসলে হঠাৎ করে আসে না, এটার জন্য একটু সময়ের প্রয়োজন হয়। যে কোনো জিনিস পেতে হলে একটু টাইম দিতে হয়, একটু ধৈর্য তো থাকতেই হবে, আল্লাহর পর ভরসা রাখতে হবে। শুধু চাইলেই তো হবে না, চেষ্টাও চালায় যাইতে হবে। ভেরি নাইস, থ্যাংক ইউ আপু। অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে আসলে অনেক সুন্দর জি এক্সপ্লেনেশন দিয়ে আসলে সবকিছু বোঝানোর জন্য। স্টিল যেহেতু আসলে আমরা এই যে লাইভে আসলে পরিচয় করাই দিলাম, তো দেখা যেতে পারে যে মেসেজ ইনবক্সে মেসেজ করে অনেকে আসলে জানতে চাচ্ছে বা সাজেশন চাচ্ছে। আই হোপ ইউ উইল হেল্প অল অফ দেম।
এন্ড থ্যাঙ্কস ফর জি, ইওর জি। টাইম। ইনশাল্লাহ নেক্সট কখনো যদি টপ রেটেড হয় তখন আবার আরো ইনফরমেটিভ জিনিস নিয়ে জি, ইনশাল্লাহ জি। কথা হবে। ইনশাআল্লাহ দোয়া করবেন জানি সামনে আরো সাকসেস করতে পারি এবং টিম নিয়ে যেটা চিন্তা ভাবনা করছি দোয়া করবেন জানি সামনে আরো ভালো কিছু করতে পারি। মেয়েদের নিয়েই আসলে এটা আমি চিন্তা করছি যে মেয়েদের নিয়েই সামনে আগাইতে চাচ্ছি। কারণ যেটা আমি সর্বদা দেখছি যে মেয়েরা একটু পিছায়ে থাকে আর হয়তোবা তারা সেই সঠিক জায়গা বা সঠিক গাইডেন্স এর কারণেই পিছায়ে যায়। তাদের চেষ্টা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলব যদি এমন কোনো মেয়ে থাকে বা ওয়াইফ থাকে তাদের ভেতর যদি এই ধরনের কোনো প্রতিভা থাকে বা তাদের চেষ্টা থাকে তো সেই পার্টনার বা বাবা মাদের অবশ্যই তাকে সাপোর্ট করা উচিত আর সেই সাপোর্টটা অবশ্যই বৃথা যাবে না যদি সেই মেয়েটি তার চেষ্টাটা চালায় যায় এবং সফলতা পায় তো তাদের ক্ষেত্রেও এটা অবশ্যই অনেক কিছু বয়ে আনবে তো আমার মতে অবশ্যই তাকে সাপোর্ট করাটা তাদের অবশ্যই দরকার হ্যাঁ, এন্ড ইটস আ নাইস ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে আমরা সবাই টিম করার ক্ষেত্রে শুধু ছেলেদেরকে দিয়েই করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, বাট ইউ হ্যাভ এ ডিফারেন্ট প্ল্যান এবং ফিমেলদেরকে নিয়ে কাজ করতেছো, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আই হোপ তোমার এজেন্সি অনেক বড় হবে ইনশাল্লাহ। এবং ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি আসলে লং টার্ম ক্লায়েন্ট গ্রো করা যত বেশি সম্ভব হয়, তখন দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে তো সবসময় আপস এন্ড ডাউন থাকে, তো ওই জায়গাটাতেও আমার এই লং টার্ম ক্লায়েন্টগুলো আমাকে বেনিফিট দেবে। জি জি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে আবার দেখা হবে। এন্ড যারা অডিয়েন্স ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ। আপু লাস্টে যদি কিছু বলা থাকে অডিয়েন্সের জন্য। আহ, জি অবশ্যই বলবো কোডম্যান বিডি নিয়ে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি প্রথম অবস্থায় ইউটিউব থেকে শুরু করছি ঠিক আছে বাট ওই সময়টা আমার ভেতরে যে কমতি ছিল যে গাইডেন্স যে মেন্টরিংটার কমতি ছিল তো এটা যখন ফিল করছি যখন রিসার্চ করছি আপনাদের কাছে পৌঁছাইছি আল্লাহ একভাবে পৌঁছাই দিছে এবং স্টিল আমি আপনাদের থেকে সাপোর্ট পাই তো এই যেটা কিনা আসলে খুবই রেয়ার 24 ঘন্টা 24/7 যে সাপোর্টটা এটা আসলে খুবই রেয়ার এবং যে কোনো প্রবলেম নিয়ে গেলে যে ইনস্ট্যান্ট যে একটা সলিউশন দেয় এটা অনেকটা হেল্পফুল একটা নিউ ফ্রিল্যান্সার বলেন বা যে কোনো লেভেলের ফ্রিল্যান্সার বলেন ওই ক্ষেত্রে সাপোর্ট অনেক বড় এবং আপনাদের এই যে শেখানোর যে প্রসেসিংটা এইটা আসলে আমার খুব ভালো লাগছে অ্যাসাইনমেন্টের যে বিষয়টা পুরো যেন মনে হচ্ছে স্কুলেই আছি যে হ্যাঁ এইভাবে এইভাবে করতে হবে তা নাহলে প্রবলেম হবে আসলে খুবই ক্রিটিক্যাল সময় থেকে কোর্সটা কমপ্লিট করছি বাট মনে হচ্ছে উপকৃত হয়েছে অনেক উপকৃত হয়েছে তো এর জন্য আমি বলবো যে যারা একটা চিন্তা করে কোর্স করব অবশ্যই তাদের দেখে শুনে ভালোভাবে একটা ডিসিশন নিতে হয় এবং একটা রিয়েল বা একটা প্রফেশনাল একটা প্রতিষ্ঠান থেকে তাদের কোর্স করাটা উচিত কারণ অবশ্যই তাদের কষ্টের টাকা এটা যাতে বৃথা না যায় সেক্ষেত্রে কোডম্যান বিডিকে আমি অবশ্যই সাপোর্ট করব এবং এটাতে কোর্স করার জন্য আমি বলবো কারণ এতে তাদের অবশ্যই বৃথা যাবে না যদি তাদের চেষ্টা থাকে আর বাকিটা আপনারা তো আছেন সাহায্য করার জন্য আপনাদের সাহায্যে বাকিটা এগিয়ে যায় তো এটাই বলবো আর আমার ক্ষেত্রে কোডম্যান বিডি অনেক হেল্প করছে ভাইয়াও অনেক আসলে আন্তরিক এবং খুবই বিনয়ী মানুষ ধন্যবাদ আপনাকেও আসলে আপনার মতো মেন্টর আসলে সব প্রতিষ্ঠানে ওইভাবে হয়তো বা নেই কিন্তু এইভাবে আপনি যে স্টুডেন্টদের যেভাবে শিখিয়ে যাচ্ছেন আর অনেক ফ্রিল্যান্সার আপনাদের প্রতিষ্ঠান থেকে সাকসেস হয়ে বের হচ্ছে তো যারা ঝরে যাচ্ছে তাদের এগুলো থেকে ইন্সপায়ার হয়ে অবশ্যই তাদের সেটা থেকে উঠে দাঁড়ানো উচিত থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর দ্য অ্যাপ্রিসিয়েশন এন্ড থ্যাঙ্কস ফর ইউর টাইম। অডিয়েন্সকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে জি নেক্সট জি কোনো ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম